আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে থাকবে বিভিন্ন মাছ, মাংস, ঘি, দই এসবের কার কী গুণ। তো প্রথম শুরু করছি আমরা মাছের গুণাগুণ দিয়ে। সব মাছই হচ্ছে গুরুবর্ধক, গুরুপাক, উষ্ণবীর্য, স্নিগ্ধ, মধুর রস ও কফ পিত্তজনক। বাত রোগাক্রান্ত রোগী এবং ক্লান্ত ব্যক্তির পক্ষে মাছ খুবই উপকারী। এবার গুণাগুণের মধ্যে আমরা বড় মাছের যে গুণাগুণ, বড় মাছ গুরুপাক বাড়ায়, শুক্রজনক, শুক্রকে বাড়ায় এবং মল রোধক। বড় মাছে অনেক সময় মলকে আটকে রাখে। ছোট মাছ লঘু, মল সংগ্রাহক ও গ্রহণী রোগে উপকারী। তার মানে আমরা ছোট মাছ যখন নিব আমাদের মলের পরিমাণ বেড়ে যাবে, আর আমাদের যে কোনো খাওয়ার মুখ থেকে আমাদের পেটে যেতে খুবই যে গ্রহণী প্রয়োজন, ছোট মাছ সেইখানে খুব কাজ করবে। তো বিভিন্ন প্রকার মাছের গুণাগুণের মধ্যে সবার প্রথম আমরা রুই মাছ নিয়ে আলোচনা করছি। অন্যান্য যে কোনো মাছের তুলনায় রুই মাছ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই রুই মাছ সামান্য কষায়যুক্ত, মধুর রস সম্পন্ন, বাতনাশক কিন্তু স্বল্প পিত্তকারক এবং অর্জিত রোগ নিবারণ করে। কাতলা মাছ বায়ু, পিত্ত, কফ তিনটাকেই নাশ করে। গুরুপাক, উষ্ণবীর্য ও মধুর রস সম্পন্ন হয়ে থাকে। মৃগেল মাছও রুই মাছের মতোই গুণসম্পন্ন, শুক্রবর্ধক কিন্তু স্বল্প পিত্তকারক। বোয়াল মাছ হচ্ছে একটি মাংসাশী ও নিদ্রাশীল মাছ। এই বোয়াল মাছ খেলে আমাদের রক্ত আর পিত্ত দুইটাই দূষিত হয়, কিন্তু এই বোয়াল মাছের উপকার হচ্ছে আমাদের বল কারক ও ফ্লেমা কারক, মানে আমাদের বলকে বাড়িয়ে তোলে আর কফের পরিমাণকে অনেক সময় কমিয়ে দেয়। আসছি ইলিশ মাছ কিন্তু মধুর রস সম্পন্ন, মুখরোচক, রুচিকর, কফ কারক, ঈষৎ লঘু ও শুক্রকারক এবং বায়ু নাশক। ভেটকি মাছ হচ্ছে শীতবীর্য সম্পন্ন, অরুচি নাশক, বায়ুপিত্ত কফ নাশক, গুরুপাক, আমবাতজনক এবং স্লেমাকর, মানে ভেটকি মাছের স্লেমাকে বাড়িয়ে তোলে। শাল মাছ হচ্ছে হৃদ্য, কষায় ও মধুর রসযুক্ত এবং মল সংগ্রাহক। সবথেকে দামি মাছের মধ্যে আসছে আপাতত শিং মাছ কিন্তু তিক্ত, কষায় রসযুক্ত, স্নিগ্ধ, লঘু ও রুচিকর, কিন্তু স্লেমাকে বৃদ্ধি করে দেয়। শিলন মাছ হচ্ছে আমবাত কারক, মধুর বিপাক, গুরুপাক, বলবর্ধক, স্লেমাকর এবং গুরুপাক। মাগুর মাছও কিন্তু মধুর রসযুক্ত, স্নিগ্ধ, শুক্রকারক ও মল সংগ্রাহক। কই মাছ হচ্ছে মধুর রসযুক্ত, অগ্নি বৃদ্ধিকারক, বায়ু নাশক, কফ নাশক, অগ্নি উদ্দীপক ও পিত্তকারক। তার মানে কই মাছ আমাদের পেটের অগ্নিকে বাড়িয়ে তুলবে, এটা ভালো। বায়ু নাশক, বায়ুকে নাশ করবে, এটাও ভালো। কফ নাশক, কফের জন্যও খুব উপকারী। অগ্নি উদ্দীপক ও পিত্তকারক, মানে কই মাছের মধ্যে আপাতত কোনো সমস্যা নেই, কই মাছ আমরা সবাই কম বেশি খেতেই পাচ্ছি। বেলে মাছ কিন্তু খুবই হিতকারী আর অরুচি নাশক। মুখে যদি রুচি না থাকে, বেলে মাছ আমাদের মুখে রুচি নিয়ে চলে আসবে। এই মাছ হৃদ্য, অগ্নি উদ্দীপক, স্নিগ্ধ, মল সংগ্রাহক ও রক্তপিত্ত নাশক। বোঝা গেল? কালবাউস মাছ অনেকটা রুই মাছের মতোই দেখতে, তবে গায়ে ডোরা দাগ থাকে। এই মাছ পুষ্টিকারক, মধুর রস সম্পন্ন এবং ধাতুবর্ধক ও শুক্র বৃদ্ধিকারক। কালবাউস মাছ যারা দুর্বল আছে তাদের জন্য খুবই উপকারী। চাদা মাছে কাঁটা বেশি, এটি মধুর রস ও বলবর্ধক এবং অনভিদ্যস্যী। খয়রা মাছ বেশ গুরুপাক, মধুর রস সম্পন্ন, বাত জনক, স্লেমাকর ও গুরুপাক। মৌরলা মাছ বাজারে পাওয়া যায়। মৌরলা মাছ কিন্তু বেশ হৃদ্য, মধুর রস সম্পন্ন, বাত জনক, স্লেমাকারক ও গুরুপাক।
ল্যাটা মাছ মানে হচ্ছে আমরা যাকে বলি ষাটি মাছ। ষাটি মাছ ছোট হয়, এটি রুক্ষ, লঘু, শীতবীর্য, কষা, মধুর রস সম্পন্ন। খলসা মাছ। খলসা মাছ কই মাছের মতোই দেখতে, তবে ছোট হয়, কিন্তু কই মাছের মতো অত কাঁটাগুলো শক্ত হয় না। এ মাছ বেশ বলকারক, রুক্ষ, বায়ুপিত্ত ও কফ নাশক। আর মাছ মানে আইর মাছ যাকে আমরা বলি, এই মাছটি গুরুপাক, বায়ু ও স্লেমা প্রকোপ স্নিগ্ধ। ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ লঘুপাচ্য ও রুক্ষ মাছ। এ মাছ পিত্তনাশকারী, অগ্নি উদ্দীপক এবং পিত্তনাশক। পুঁটি মাছ। পুঁটি মাছ কিন্তু তিক্ত, মধুর রস সম্পন্ন, কফ নাশক, লঘুপাক, শুক্র বৃদ্ধিকারক, স্নিগ্ধ, মুখের রোগ ও কণ্ঠরোগ নাশক। যাদের মুখে রোগ আছে, কণ্ঠে রোগ আছে, তারা পুঁটি মাছ কিন্তু নিতে পারছেন। চ্যাং মাছ। চ্যাং মাছটি হয় স্নিগ্ধ, শীতবীর্য, বিষ্টম্ভী, মধুর রস সম্পন্ন এবং লঘুপাচ্য, খুব সহজেই পচে। বড় পুঁটি মাছ। বড় পুঁটি মাছকে অনেকে সরল পুঁটি বলে, আমরা জাপানি পুঁটিও বলে থাকি। তো এই পুঁটি মাছটি বেশ স্নিগ্ধ, কণ্ঠের ও মুখের বিভিন্ন রোগে উপশমকারক। চিতল মাছ। চিতল মাছ বেশ গুরুপাচ্য, শুক্রজনক, স্নিগ্ধ, বলকারক ও মধুর রস সম্পন্ন। ফলি মাছ বা ফলই মাছ। এই ফলি মাছ অনেকটা ফুলুই মাছও বলে। এই মাছ মধুর রস সম্পন্ন, গুরুপাক, বলকারক, স্নিগ্ধ ও বীর্যবর্ধক। বাহ, ফলি মাছেও বীর্য বাড়ে, একটু দেখে নেবেন দর্শক। বাটা মাছ। বাটা মাছ জলের অনেক ঘৃণ্য বস্তু ভক্ষণ করে। এটি মধুর রস সম্পন্ন, স্নিগ্ধ, গুরু ও শ্লেমাকারক এবং বাত পিত্ত নাশক। দেখুন, বাটা মাছটা দেখতে কিন্তু খুবই পরিষ্কার, একদম সাদা ধবধবে হয়, কিন্তু এর কাজ কি? জলের বিভিন্ন ঘৃণ্য বস্তু, মানে আমরা যেটা জঘন্য বলে থাকি, সেই বস্তুগুলো কিন্তু বাটা মাছ বেশি খায়। তাই দর্শক, আপনারা একটু সাবধানে থাকবেন। দেখতে সুন্দর হলেই হবে না, তার অ্যাকচুয়ালি আচরণ বিবরণ কি আছে সেটাও দেখবেন। তার সঙ্গে গুণটা কিন্তু দেখতেই হচ্ছে, কেননা বাটা মাছ জঘন্য বস্তু খেলেও তার গুণ আছে। প্যাকাল মাছ। প্যাকাল মাছের নামটা আমি নিজেও শুনিনি, তবে দেখে নিই। প্যাকাল মাছ গুরুপাক, অজীর্ণকারক ও শ্লেমাকারক। আমরা শুকনা মাছ খাই, শুটকি মাছ। শুটকি মাছ, এই মাছ খেলে কি হয়? বলকারক, দুষ্পাচ্য, বলবর্ধক ও গুণে এটি শ্রেষ্ঠ। বাহ, তাজা মাছের থেকে বলে শুকনো মাছ গুণে শ্রেষ্ঠ। মাছের ডিম। মাছের ডিমও একটি শ্রেষ্ঠ খাদ্যরূপে ব্যবহার হয়। মাছের ডিম পুষ্টিকারক, স্নিগ্ধ, বলবর্ধক, মেহনাশক, মেদবর্ধক। বোঝা গেল, মাছের ডিম একদিকে উপকারী, একদিকে অপকারী। আপনার মেহ রোগ থাকলে নাশ করবে, কিন্তু আপনার মেদ বাড়িয়ে তুলবে, পেটের ভুঁড়ি বাড়িয়ে তুলবে, আপনার পুষ্টিকে বাড়াবে আর স্নিগ্ধ রাখবে আপনাকে। তো মোটামুটি মাছ বলতে এখানে যা ছিল বলা হয়ে গেল। আমরা একবার শুনে নিই মাংসের কী কী গুণ আছে, কোন মাংস খেলে আমাদের কি হয়। মাংস বলকারক, রুচিকর, শুক্রবর্ধক, ধাতু পোষক, অগ্নি উদ্দীপক এবং বায়ুপিত্ত, কফ প্রশমনকারক। মানে এদেরকে পুষে পুষে রাখে মাংস, আমাদের বায়ুপিত্ত কফকে পুষে পুষে রাখে, বাড়িয়ে দেওয়ার চেষ্টাটাই বেশি করে এই মাংস। তলিত মাংস মানে ভাজা মাংস। ভাজা মাংস রান্নার নিয়মে ভাজা মাংস মাছ রান্নার নিয়মে রান্না করা হয়, তবে সে মাংসের মধ্যে ঝোল দেওয়া হয় না। এই ভাজা মাংস কী করে? দেহে দৃঢ়তা সম্পাদন করে। এটি লঘুপাক, স্নিগ্ধ, রুচিকারক ও শুক্র বৃদ্ধিকারক এবং তৃপ্তিদায়ক, মানে খেতে খুবই ভালো লাগে ভাজা মাংস। বিদ্ধ মাংস। বিদ্ধ মাংস বলতে আমরা যাকে বলি শিক কাবাব। ছাগল এর যকৃৎ কোমল মাংস, এতে ঘি, লবণ এসব মেখে যে মানে একটা শিকের মধ্যে বা যে কোনো জায়গায় দিয়ে আগুনে যে সেকে, ধোঁয়াবিহীন আগুনে যে সেকে নেয়, তার নামই হচ্ছে বিদ্ধ মাংস বা শিক কাবাব। এই শিক কাবাব কী করে? আমাদের রুচিকে বাড়িয়ে তুলে, অগ্নিকে উদ্দীপন করে, বলকারক, বায়ুনাশক, লঘুপাচ্য। এটি কিছুটা পিত্তকারক, এর ফলে আমাদের কিছু পিত্ত বেড়ে যাবে। মাংসের শিঙারা আমরা খেয়ে থাকি। মাংসের শিঙারা হাড়বিহীন মাংস রান্না করে
টুকরো করে তাতে লবঙ্গ, হিং, লবণ, মরিচ, আদা, এলাচি, জিরা, ধনিয়া বাটা ও পাতিলেবুর রস মিশিয়ে ঘিয়ে ভাজতে হবে। একে পুরন বা পুর বলে। ময়দার সিঙ্গারা তৈরি করে এর মধ্যে এই পুর দিয়ে ভেজে নিয়ে একে বলে মাংসের সিঙ্গারা। মনে রাখবেন, সমস্ত মাংসই বায়ুনাশক, পুষ্টিকর, বলবর্ধক, তৃপ্তিকর, গুরুপাক, মধুর রস, হৃদ্য ও মধুর বিপাক। তো এই মাংসের সিঙ্গারার কী কী গুণ আছে? গুরুপাক রুচিকারক, বায়ু ও পিত্তনাশক, শুক্রজনক, কফনাশক, শুক্রবর্ধক ও দেহের উপচয়কারক। মাংসর গুণাগুণ এই নিয়ে মোটামুটি আমরা কী কী মাংস আছে তা জেনে নিলাম। তবে এবার মাংস রুচিকর, বায়ুনাশক, শ্রান্তিনাশক, প্রীতিকারক, ক্ষয় ও শ্বাসনাশক। যারা জ্বরে ক্ষীণ, দুর্বল, যাদের স্মৃতিশক্তি অল্প, উরুক ক্ষত রোগের রোগী, শ্রবণ ও দৃষ্টিশক্তি ক্ষীণ এবং যারা দীর্ঘায়ু হতে চান, এ মাংস রস তাদের অনেকেরই উপকারী। মানে মাংসের থেকে যে রস তা কিন্তু অনেকেরই উপকারী। এবার আমরা একটু কুরঙ্গের মাংস নিয়ে আলোচনা করে নিই। কুরঙ্গের মাংস মধুর রস সম্পন্ন, শীতবীর্য, গুরুপাক, বাক পিত্তনাশক এবং স্বল্প কফকারক। তাম্রবর্ণ ও বৃহদাকার হরিণকে কুরঙ্গ বলা হয়, জেনে নেবেন। মানে হরিণের মাংস ছিল এটা। খরগোশের মাংস। খরগোশের মাংস মধুর রস সম্পন্ন, বাত কফ পিত্তনাশক, রুক্ষ, জ্বর নাশক, হিতকারক এবং অগ্নিকে উদ্দীপক। মুরগ, মুরগি বলে যাকে আমরা জানি বা বন্য মুরগিও ওখানে ধরতে পারি। এই মুরগির মাংস পুষ্টিকর, চক্ষুর হিতকর, কফ কাশজনক, বলকারক। আর বনের যে মুরগির মাংস, এটা স্নিগ্ধ, পুষ্টিকর, শ্লেমাবর্ধক, গুরুপাক ও বিষম জ্বর নাশক। মুরগির মাংস আমাদের বিষম জ্বর, মানে কয়েকদিন থেকে যে জ্বর আসে সেটাকে সারিয়ে তুলতে সাহায্য করে, বনের মুরগি যেটা। পায়রার মাংস। পায়রার মাংসের গুণাগুণ হচ্ছে রক্তপিত্তনাশক, গুরুপাক, শীতবীর্য, শুক্র বৃদ্ধিকারক এবং স্নিগ্ধ। তিতির মাংস। তিতির মাংস বলকারক, জল সংগ্রাহক এবং হিক্কা, বায়ুপিত্ত, কফনাশক, শ্বাসকষ্ট ও জ্বর নিবারক। দুই প্রকার তিতির পাখি দেখা যায়, তাদের মধ্যে কালো রঙের তিতিরকে কৃষ্ণ তিতির বলা হয়, আর বিচিত্র বা চিত্র বিচিত্র যে থাকে তাকে বলা হয় পৌর তিতির। চড়ুইয়ের মাংস। চড়ুইয়ের মাংস হচ্ছে মধুর রসযুক্ত, শীতবীর্য, শুক্র বৃদ্ধিকারক এবং স্নিগ্ধ। ছাগলের মাংস। ছাগলের মাংস কিন্তু মধুর বিপাক, স্নিগ্ধ, মধুর রস, অত্যন্ত বলকারক, পুষ্টিবর্ধক, রুচিকারক আর শুক্রবর্ধক। যেসব ছাগলের বাচ্চা হয় না তাদের মাংস অরুচিকারক, শুকনা, কাশি ও সুতরোগীদের পক্ষে হিতকর। কচি ছাগল মাংসই শ্রেষ্ঠ মাংস, সুখদায়ক, লঘুপাচ্য এবং বলকারক। খাসির মাংস গুরুপাক, বলকারক, মাংস বৃদ্ধিকারক এবং বাত পিত্ত নাশক। তো ভেড়ার মাংস আমরা পেয়ে থাকি। ভেড়ার মাংসে কি আছে? গুরুপাক, পুষ্টিকর, পিত্ত শ্লেমাজনক। মাদি ভেড়ার মাংস কিছুটা কিন্তু লঘুপাক। এবার আমাদের মুসলমান ভাইদের জন্য যে খাদ্য আছে, গরুর মাংস। গরুর মাংস অত্যন্ত উপাদেয় খাদ্য, উষ্ণ, বলকারক এবং যৌন উদ্দীপক। দুম্বার মাংস। দুম্বা বলতে একটা প্রাণী আছে যেটার পেছন সাইড থেকে আমরা মাংস বের করে নিল আবার ভরে যায়, তো এটাকেই দুম্বা বলে। দুম্বার মাংস ভেড়ার মাংসের মতোই গুণসম্পন্ন। এই মাংস হৃদ্য, শুক্র বৃদ্ধিকারক, শ্রম নাশক আর বাত নাশক। হরিণের মাংস আমরা প্রথমে পেয়েছিলাম, আরেকবার আলোচনা করে নেই। এই হরিণ মাংস হচ্ছে শীতবীর্য, অগ্নি উদ্দীপক, সন্নিপাত নাশক, মধুর রস ও লঘু মলমূত্র রোধক। এবার স্থান অনুযায়ী কিন্তু মাংসের গুণাগুণ অনেক সময় পাল্টে যায়, তো এই বিষয়ে একটু এক লাইন পড়ে নিই। পাখিদের মধ্যে পুরুষ জাতীয় পাখি এবং চতুষ্পদ প্রাণীদের মধ্যে স্ত্রী জাতীয় প্রাণীর মাংসই শ্রেষ্ঠ। পাখিদের অণ্ড, গ্রীবা, গুরুপাক। চতুষ্পদ প্রাণীদের বক্ষস্থল, হাত, কটি, স্কন্ধ, পেট, কুক্ষি, ত্বক, পা, যকৃৎ ও অন্ত্র এগুলো সব পর্যায়ক্রমে গুরুপাক হয়ে থাকে। যেসব পাখির মাংস খায় অর্থাৎ মাংসাশী পাখিদের মাংস গুরুপাক এবং একটু ভুল বললাম, যেসব পাখি মাংস খায় তাদের মাংসাশী পাখিদের মাংস গুরুপাক এবং বায়ুনাশক। তো মোটামুটি আমরা
মাংসের বেশ কয়েকটা গুণ নিয়ে আলোচনা করলাম। এবার একটু দইয়ের গুণ জেনে নিই। আমরা যে দই খাই, দই উষ্ণবীর্য, অগ্নি উদ্দীপক, কষায় অম্লরস, অম্লপিত্তবাচক, গুরুপাচ্য এবং মল সংগ্রাহক। দই সুত, রক্তপিত্ত ও মেদ দমন করে কিন্তু কফ বৃদ্ধি করে। অরুচি, অতিসার, মূত্রকৃচ্ছ, শীতজ্বর এবং বিষম জ্বরে দইয়ের ব্যবহার আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু বলা আছে। দই একদিকে যেমন শক্তি বৃদ্ধি করে, অপরদিকে সেরকম বীর্যকেও বাড়িয়ে তোলে। গরুর দই, দইয়ের মধ্যে গরুর দই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, বলকারক, পবিত্র, মধুর রসসম্পন্ন, স্নিগ্ধ, বায়ুনাশক ও পুষ্টিকারক। মহিষের থেকে যে দই পাই আমরা তা স্নিগ্ধ, শ্লেমাকারক, মধুর বিপাক, গুরুপাচ্য, কারক এবং বাতপিত্ত নাশক। ছাগলের দুধ থেকে যদি আমরা দই তৈরি করি, এ দই হবে আমাদের সংগ্রাহী, লঘুপাচ্য, অগ্নি উদ্দীপক, বায়ুপিত্ত কফ নাশক। আয়ুর্বেদ শাস্ত্র মতে এ দই শ্বাস, অর্শ, ক্ষয় এবং কাশ রোগে ব্যবহার করা হয়। দই সম্পর্কে জ্ঞাতব্য: চিনি মিশ্রিত দই সবচেয়ে শ্রেষ্ঠ। এ দই পিপাসা, দাহ নাশ করতে সক্ষম হয়। রক্তপিত্ত নাশ করেও এর প্রচুর প্রভাব আছে। রাতে কিন্তু দই খাওয়া নিষিদ্ধ, তবে দইয়ের সাথে ঘি এবং জল মিশিয়ে খেলে কোনো অপকার হয় না। রক্তপিত্ত রোগে দই খাওয়া নিষিদ্ধ। দই স্বর, দইয়ের স্বরকে চলতি কথায় মাত বলা হয়। এটি দইয়ের উপরে স্নেহযুক্ত ঘনীভূত পদার্থ। আবার দই মণ্ডকেও মাত বলা হয়। কিন্তু দইয়ের স্বর মধুর রসসম্পন্ন, শুক্রবর্ধক, অগ্নিনাশক, বায়ুপিত্তনাশক এবং গুরুপাক। ভাতের সাথে দই খেলে এটি কফ ও পিত্তকে বাড়িয়ে তোলে। দইয়ের মাত ক্লান্তি দূর করে, শক্তিবর্ধক, পিপাসাকে নাশ করে, লঘুপাচ্য এবং তৃপ্তিকে কমিয়ে দেয়, তৃপ্তিজনক। এটি তাড়াতাড়ি মল বিরোচনে অসামান্য ফলদান করে। তো দইয়ের পর আমরা চলে আসি ঘিয়ের মধ্যে। ঘি হচ্ছে একটি রসায়ন, চক্ষুর উপকারী, মধুর রস সমন্বিত, শীতবীর্য, অগ্নি উদ্দীপক, তেজস্কর, বুদ্ধি ও বল বৃদ্ধিকারক, লাবণ্যবর্ধক, স্মৃতিকারণ, মেধাজনক, স্বর্ণবর্ধক, বলকারক ও তেজস্কর। নানা প্রকার ঘিয়ে নানা রকম গুণ আছে। যেমন গাওয়া ঘি। গাওয়া ঘি হচ্ছে আমাদের গরুর দুধ থেকে তৈরি হয়। এই ঘি সর্বশ্রেষ্ঠ। এই গাওয়া ঘি খেলে চক্ষের উপকার হয়, শুক্র বেড়ে যায়, মধুর রস শরীরে তৈরি হয়, অগ্নিবর্ধক, মধুর বিপাক, পিত্তনাশক, কফনাশক, শীতবীর্য, মেধাজনক এবং লাবণ্যকে বাড়িয়ে তোলে। মহিষের ঘি থেকে মধুর রস পাওয়া যায়, শীতবীর্য হয়, রক্তপিত্তকে নাশ করে, বায়ুপিত্তকে নাশ করে, আর কফকে কমিয়ে দেয়, বীর্যকে বাড়িয়ে তোলে, গুরুপাক ও মধুর বিপাক। ভেড়ার দুধের থেকে যদি ঘি তৈরি হয়, ভেড়া না, এটি ভেরি হবে, কারণ ভেড়া তো আর দুধ দেয় না। তো এই ঘি কী করবে, আমাদের অস্থিকে বাড়িয়ে তুলবে, লঘুপাকজনক হবে, চোখের জন্য খুবই উপকারী হবে, আর সব রকম রোগেই কম বেশি কমিয়ে দেবে এই ভেড়ার ঘি। ভেড়ার ঘি খেলে আমাদের অগ্নি বেড়ে যায়। ছাগলের ঘি, ছাগলের থেকেও তো ঘি হয় না, ছাগলির যে দুধ হয় তার থেকে ঘি হয়, এটাও একটু দেখে নেবেন। তো এই ছাগলের ঘি আমাদের চোখের জন্য উপকারী, কটু বিপাক, বলবর্ধক, অগ্নি উদ্দীপক। এই ছাগলের ঘি থেকে কিন্তু শ্বাস, কাশ ও ক্ষয় রোগে অনেক উপকার পাওয়া যায়। উটনির ঘি, উটনির থেকে যে ঘি পাওয়া যাবে সেটা হবে কটু বিপাক, অগ্নি উদ্দীপক, হাকিম। শাস্ত্রমতে এই ঘি কৃমি, সুদ, বায়ু, কফ, বিষ, দোষ ও গুল্ম ও উদর নাশক। দুধের থেকে ঘি, দুধ মন্থন করে যে ঘি পাওয়া যায় তাকে বলা হয় দুগ্ধঘৃত। এই ঘি বীর্য ধারক, শীত বীর্য, চক্ষু রোগ, পিত্তরোগ, দাহ ও রক্তদুষ্টি, মেদরোগ, মূর্ছা, ভ্রম এবং বায়ুকে নাশ করে এই দুধের ঘি। পুরাতন ঘি, ঘি যত পুরনো হবে ততই ভালো। ঘি 1 বছরের বেশি সময় ধরে রেখে দিলে তাতে পুরাতন ঘি বলা হয়।
এই পুরাতন ঘি হচ্ছে বায়ুপিত্ত কফকে নাশ করে। আয়ুর্বেদ শাস্ত্র মতে কুষ্ঠ, মূর্ছা, উন্মাদ, বিষ দোষ এবং অপস্মাত রোগ যদি কারোর থাকে এই পুরাতন ঘি খাওয়ানো খুবই ভালো। নতুন ঘি ভোজন তর্পণাদিতে সম, পাণ্ডুরোগ, কামলা এবং চক্ষু রোগে এই ঘি ব্যবহার করা হয়। এই ঘি বিসূচিকা, কফ রোগ, জ্বর ও অগ্নিমান্দ রোগে বলকারক এবং বৃদ্ধ ব্যক্তির পক্ষে খুবই উপকারী। তো আমরা ঘি সম্বন্ধে জেনে নিলাম। এবার তেল আমাদের নিত্যদিন প্রয়োজন হয় প্রত্যেকের সংসারে। তো তেলের গুণাগুণ একটু জেনে নিই। তেলের মধ্যে সরষের তেল। সরষের তেলের থেকে কটু রস, অগ্নি উদ্দীপক, লঘু ও উষ্ণ বীর্য, কৃশতাকারক, তীক্ষ্ণ ও রক্তপিত্তকে প্রকোপিত করে। এই সরিষার তেল বায়ু, মেদ, অর্শ ও শিরা রোগকে নাশ করে। এছাড়াও চর্মরোগ, কৃমি, বাস্তু, সেতি, কুষ্ঠ ও দুষ্ট ব্রণকে এই তেল ছাড়িয়ে তোলে। রাই সরষের তেল। রাই সরষের তেলকে আবার তুবড়ি তেলও বলা হয়। তো এই তেল তীক্ষ্ণ, উষ্ণবীর্য, কফ ও পিত্ত নাশক, লঘু ধারক এবং অগ্নিবর্ধক। এছাড়াও রক্ত দোষ যদি কারো থাকে, বিষ দোষ যদি কারো থাকে, কুণ্ডু, কুষ্ঠ, কোট, কৃমি, মেদ দোষ আর ব্রণ শোধনকারক। তিল থেকে যে তেল পাওয়া যায় এই তিল তেল কিন্তু আমাদের বায়ুপিত্ত কফ রোগীদের পক্ষে স্নানের আগে শরীরে মাখা খুবই ভালো। তার সঙ্গে কি আছে এখানে, গুরুপাক বল ও বীর্যকারক, মধুর বিপাক, বাতগ্ন কফ নাশক, উষ্ণবীর্য পুষ্টিকারক, অগ্নি উদ্দীপক, মেধাজনক, স্পর্শ শীতল, বুদ্ধিপ্রদ, মেহনাশক, কর্ণশূল, অপহারক ও দেহের লঘুতাকে সম্পাদন করে। বস্তিক্রিয়াতে পানে, নস্যে, কর্ণ পূরণে, অক্ষি পূরণে এবং অবগাহনে তিল তেল খুবই উপকারী। অ্যারণ্ড তেল এটি রেডির তেলও বলা হয়। এই অ্যারণ্ড তেল উষ্ণবীর্য, অগ্নি উদ্দীপক, গুরুপাক, পিচ্ছিল, বৃষ্ণ, ত্বকের হিতকারক, মেধা বৃদ্ধিকারক এবং ক্লান্তি ও বলকারক। স্বল্প কষায়যুক্ত শুক্র ও যোনি শোধক, মধুর বিপাক এবং সারক। এ তেল পৃষ্ঠ ও গুহ্য সংক্রান্ত শূল, গুল্ম, কটিগ্রহ এবং মোহশোধনাশক। অতসী তেল কিন্তু বহু গুণসম্পন্ন, অগ্নিগুণ সম্পন্ন, উষ্ণ বীর্য, স্নিগ্ধ, কফ পিত্তবর্ধক, কটু বিপাক, বলকারক, গুরুপাক, বায়ুনাশক, মধুর রস সম্পন্ন, ধারক এবং ঘন। বস্তুক্রিয়াতে নস্যে, পানে, কর্ণপূরণে এবং অনুপানে এটি প্রযোজ্য হয়। করঞ্জ তেল হচ্ছে তীক্ষ্ণ, উষ্ণ বীর্য, রক্তপিত্তজনক এবং স্বল্প পিত্তকারক। এ তেল কৃমি, বাতরোগ, কুণ্ডু, কুষ্ঠ, ব্রণ ও বাত দুষ্টিনাশক। কুসুম বীজের তেল কিন্তু অম্লস, গুরুপাক, উষ্ণবীর্য, চোখের জন্য খুবই উপকারী। চোখের জন্য অহিতকর, মানে চোখের জন্য খুবই খারাপ কুসুম বীজের তেল কোনোভাবেই চোখের জন্য উপকারী নয়, অহিতকর। বিদাহী, বলকারক এবং রক্তপিত্ত ও কফ সঞ্চারক। পোস্তদানা থেকে যদি আমরা তেল বের করি এ তেল আমাদের বলকারক হবে, বায়ুনাশক হবে, শীতবীর্য শুক্রকারক, কফ নাশক, মধুর রস ও কফ বিপাক। চালমুগরার থেকে তেল যদি আমরা বের করি এটা হবে বমনকারক, অগ্নিবর্ধক, বলকারক এবং রসায়ন। এই চালমুগরা তেল দিয়ে কুণ্ডু, কুষ্ঠ ও চর্মরোগগ্রস্ত রোগীদের উপকারী। গর্জন তেল কিন্তু কফকে নাশ করে দেবে। এটি কুষ্ঠ, কৃমি, বিষদোষ এবং ক্ষতকে নাশ করে দেবে। তো দু লাইনে আমরা জব আর গমের বিবরণটা একটু জেনে নিই। জব হচ্ছে মৃদুবীর্য, কটুর বিপাক, তৃষ্ণানাশক এবং পিচ্ছিল। গম তিন প্রকারের, মহাগুধুম, মধুনি এবং দীর্ঘগুধুম। মধুনি ছোট গম কিন্তু শীতবীর্য, আয়স্কর, পুষ্টিকারক, গুরুপাক এবং বর্ণপ্রসাদক। গম ব্রণ রোগে হিতকর, এটি রুচিকর ও শীতবীর্য।
তো মোটামুটি অনেক সময় ধরে বললাম, আজকে আর কি বলবো দেখিস না, বলেই ফেলি। আজকে যা যা গুণাগুণ আছে খুব সংক্ষেপে বলে ফেলি। ডালের গুণাগুণ। ডালের গুণের মধ্যে মুগ ডাল হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এছাড়া শ্যামবর্ণ, পীতবর্ণ, শ্বেতবর্ণ এবং রক্তবর্ণ মুগ দেখা যায়। মুগ রুক্ষ, শীতবীর্য, মল সংগ্রাহক, মধুর রসযুক্ত, চক্ষুর হিতকর, জ্বর নিবারক এবং সামান্য। মাষকালাই ডাল। মাষকালাই হচ্ছে রুক্ষ গুণসম্পন্ন, তৃপ্তিকর, বীর্যবর্ধক, বলকারক, মূত্র নিঃসারক এবং স্তন্য দুগ্ধবর্ধক, শরীরের উপচরকারক এবং কফ পিত্তবর্ধক। মুসুরি ডাল শীতবীর্য, লঘু ও কফ পিত্ত রক্ত দোষ নাশক, রুক্ষ ও বাতজনক এবং জ্বর নাশক। খেসারি ডাল। খেসারি মধুর তিক্ত কষায়যুক্ত, অত্যন্ত রুক্ষ, রুচিকারক, শীতবীর্য, কফ পিত্ত নাশক এবং মল সংগ্রাহক। এ ডাল অধিক বায়ুবর্ধক এবং পঙ্গুতাকারক। কলাই ডাল। কলাই ডাল কটুর বিপাক, উষ্ণ বীর্য, লঘু ও ঘর্মরোধক, জ্বর কৃমি নাশক, বীর্য, কফ, বায়ু, দাহ, শ্বাস ও পিনস রোগ নাশক। অহরহ ডাল। অরহর ডাল শীতবীর্য, লঘু, মল সংগ্রাহক, বর্ণপ্রসাদক, বায়ুজনক, কফ পিত্ত ও রক্তদুষ্টি নাশক। তো দর্শক, 1.5 GB নেট, 1.5 GB নেটে এর বেশি আর দেওয়া যাচ্ছে না আজকে। তো আজকে আমরা এখানেই মোটামুটি শেষ করছি, আর এর পরের দিন বাকি আলোচনা আরও শর্টে করার চেষ্টা করব, যেন খুব কম সময়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে না হয়। তো আবারও জানাচ্ছি, বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, ভালো থাকবেন।